আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। একটু পিছনে গিয়ে 1970-এর দশকে ইতালিতে একজন বড় কবি এবং চলচ্চিত্রকার, তার নাম ছিল আপনারা জানেন পিয়েরো পাওলো পাসোলিনি। তাকে মার্ডার করা হয় সমুদ্র সৈকতে। তখন আরেকজন ইটালিয়ান সাহিত্যিক আলবার্তো মোরাবিয়া, যার উপন্যাস আমরা অনেকে, আপনি আমরা তো একই বয়সের লোক, আমরা পড়েছি। টু উমেনিতে সোফিয়া লরেন অভিনয় করেছে তার ফিল্মের মানে উপন্যাসের ভিত্তিতে তৈরি করা চলচ্চিত্রে। তিনি বলছিলেন, আমি অনুবাদ করেই বলছি, উনি ইটালিয়ান ভাষায় বলছেন যে এ নেশন দ্যাট কিলস ইটস পোয়েটস ইজ এ সিক নেশন। যে জাতি তার কবিদেরকে হত্যা করে সে জাতি অসুস্থ। এখন তো সারা পৃথিবীব্যাপী একটা অসুস্থতা আছে না, আমি তো কাউকে গালি দিচ্ছি না, সারা পৃথিবীতে এখন অসুস্থই, কোভিড ইত্যাদি কারণে আমরা একটু অসুস্থতার মধ্যে আছি না, এটাকে আমরা এখন বলছি নিউ নর্মাল। আসলে এটা অ্যাবনর্মাল। শব্দটা নতুন দিলে তো জিনিসটা নতুন হয়ে যায় না। তার অনেক উপকারিতা আছে, যেমন আপনার সাথে আমি কথা বলতে পারছি হয়তো এই কোভিড এর কারণেই। আমি বলবো যে জাতি কবির জন্ম দিতে পারে না সেই জাতি কি বলেন, আপনি বলুন আমাকে। ইংরেজি মিডিয়ামের ফলে আমাদের অনেক উপকার হচ্ছে জানি, ইংরেজি একটা বিশ্বজনীন ভাষা, আমরা চাকরি পাচ্ছি, দ্রুত কানাডায় আসতে পারতেছি ইত্যাদি সুবিধা, 2 নম্বর বেশি পাচ্ছি, আমি মেনে নিলাম। A nation that kills its poets is a sick nation. আমি বলি কি, a nation that cannot give birth to poets in general, writers, poets, novelists, is a dead nation. তা আমরা কি, ডু ইউ ওয়ান্ট টু বিকাম এ ডেড নেশন ইন বাংলাদেশ? আমি ইন রেফারেন্স টু এটাই বলছি আপনাদের। কানাডার সিচুয়েশন নিয়ে আমি আলাদা করে বলবো। বাংলার ভবিষ্যৎ বাংলাদেশে নষ্ট হবে না। আমি এই জন্যই বলি যে বাংলাদেশে ফার্সি রাষ্ট্রভাষা থাকার সময়ও বাংলা নষ্ট হয় নাই। ইংরেজি রাষ্ট্রভাষার সময় আমাদের দেশে শতকরা 1 লোক ইংরেজিতে স্বাক্ষর হয়নি। 1947 সনে ইংরেজ যখন পূর্ব বাংলা ছেড়ে যায়, তখন সরকারি হিসেবে পূর্ব বাংলার স্বাক্ষর লোকের সংখ্যা ছিল 6 জন। মানে ইংরেজি, বাংলা বা উর্দু যে কোনো ভাষায় স্বাক্ষর করতে পারতো 6 জন। এখন আমাদের সাক্ষরতার সংখ্যা বেড়েছে, সরকার এটাকে শতকরা 75 বলতেছে। কিন্তু আমরা বলি ইফেক্টিভ লিটারেসি, পত্রিকা পড়তে পারে কয়জন? ইউনেস্কোর হিসাবে শতকরা 5 জনের বেশি পারে না। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোনো দেশেই পারে না। তা আমি এই জন্য বলছি, আপনার পত্রিকার পাঠক কোনো কালেই বেশি ছিল না। বিদ্যাচর্চা যখন প্রাচীনকালে মধ্যযুগে লেটিনে যখন বিদ্যাচর্চা হতো ইউরোপে, কত লোকে বিদ্যাচর্চা করতো, ওটা তো মুষ্টিমেয়ের ব্যাপার ছিল। এখন তো আমরা বলছি গণতন্ত্রের যুগ। আজকে আপনি কানাডায় বলেন, সেখানে আজকে প্রাথমিক শিক্ষা কয় বছরকে প্রাথমিক শিক্ষা বলে? সেখানে জাতিসংঘ 1948 সনে বলেছে আপনি যদি বুনিয়াদী শিক্ষা বলেন সেটা হচ্ছে 12 বছর পর্যন্ত, 12 বছরের স্কুলিং, যেটা আমরা উচ্চ মাধ্যমিক বলি, এটা তো আসলে বুনিয়াদী শিক্ষা, এলিমেন্টারি এন্ড ফান্ডামেন্টাল এডুকেশন। তারপরে হচ্ছে কি আপনার বৃত্তিগত শিক্ষা, পেশাগত শিক্ষা, তারপর হচ্ছে উচ্চ শিক্ষা। আমরা এখনো বাংলাদেশে যদি বুনিয়াদী শিক্ষা শতকরা কয়জনকে দিতে পেরেছি? তো যেখানে তাহলে লোকে পত্রিকা পড়বে কোথায়? এখন কানাডার প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র। এইটা ইংরেজি ভাষী দেশ, ফরাসি ভাষী দেশ, সেখানে আরো 10টি ভাষা আছে। বাংলা হচ্ছে সেখানে একটি অভিবাসী সম্প্রদায়ের ক্ষুদ্র ঘ্যাটো ভাষা। এখন এইটার সাথে আমি তুলনা করি, ইহুদিরা যখন পূর্ব ইউরোপে নির্বাসনে ছিল, তারা হিব্রুকে কি করে বাঁচিয়ে রেখেছিল? সব ইহুদি কিন্তু হিব্রু জানতো না। তারা কি, যেমন পূর্ব ইউরোপে যত রকমের ইহুদিরা কথা বলতো, তাদের ভাষার নাম ইদ্দিশ। আইজাক বাশেভিচ সিঙ্গার আমেরিকায় হিজরত করেছিলেন পরে, তিনি কিন্তু ইদ্দিশ ভাষার লেখক ছিলেন। ইদ্দিশ মানে হচ্ছে জার্মান ভাষার একটা আঞ্চলিক রূপ। আমি খুব সংক্ষেপে বলছি আপনাকে, সেই ভাষায় অনেক ভালো ভালো কবি, লেখক, সাহিত্যিক বেরিয়েছে। কিন্তু তারপরেও তারা ধর্মীয় কারণে, ধর্মীয় প্রতিষ্ঠানে তারা হিব্রু শিখিয়েছে। যেমন ভারতে আজকে সংস্কৃত ভাষায় 500 জন লোক কথা বলে না। আজকে 1948 সনে সেখানে 501 লোক কথা বলতো। কিন্তু সেইটাকে একটা ভারতের নানা 29টি ভাষার এক ভাষা হিসেবে সংস্কৃত কিন্তু স্বীকৃত। কারণ ধর্মীয় কারণে সংস্কৃত বেঁচে আছে, মানুষ কথা বলে না। লেটিনে মানুষ কথা বলে না। বাংলাকে আমরা কিন্তু জীবিত ভাষা হিসেবে দেখছি, ওইরকম ভাষা হিসেবে দেখছি না। আরেক ধরনের ভাষা আছে, আপনার আমেরিকান ইন্ডিয়ানদের ভাষা যখন আবিষ্কার করা হলো, এই আমেরিকান পণ্ডিতরা আবিষ্কার করলেন, এই 20 শতাব্দীর শুরুর দিকে করেছিলেন। এই ভাষা তো কোনো লিখিত রূপ ছিল না। পৃথিবীতে এখন 2 ধরনের ভাষা আছে, কতগুলি ভাষা লিখিত আছে, কতগুলি শুধু কথিত হয়। আপনি জানেন যে অনেক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, বাংলা কি বিলুপ্ত প্রায় ভাষা হবে? অন্তত আমাদের জীবনকালে হবে না। এখন থেকে 1000 বছর পরে কি হবে সেটা বলা তো সামর্থ্য নাই। কিন্তু আপনারা যারা বীরের মতো এই বাংলা পত্রিকা করে যাচ্ছেন, আমি আপনাদের বেদনাটা বুঝি। এই কাজ, নিউ ইয়র্কে একটা পত্রিকা বেরোতো প্রবাসী নামে, তার আগে একটা পত্রিকা বেরোতো দিগন্ত নামে 1982 সনে, সেটার কথা অনেকে ভুলে গেছে। প্রবাসী নামে যে পত্রিকাটি মোহাম্মদুল্লাহ সাহেব বের করতেন, ওটাতে আমিও 2-1 বার লিখেছি 1987 সনের দিকে। ধীরে ধীরে ওইটা একটা রাজনীতির মধ্যে ঢুকে গেছে। কিন্তু তারপরেও নিউ ইয়র্কে দেখেন অনেক বাংলা পত্রিকা বেরোচ্ছে, এখন অনেকে ফ্রি দিচ্ছে, লোকে পড়বে। লোকে
কারণ হচ্ছে কি আমাদের প্রথম জেনারেশন যারা ইমিগ্রেন্ট হয়ে আসে তারা অনেকে ভালো ইংরেজি জানে না, এটা একটা বেদনাদায়ক সত্য। তো তাদের ইংরেজি শেখার জন্য অন্যান্য সম্প্রদায়ের যেরকম অর্গানাইজড এফোর্ট আছে, পূর্ব ইউরোপ থেকে যারা আসতো তাদের ইংরেজি শেখানোর জন্য অনেক এফোর্ট ছিল, গল্পগুলি পড়লে বোঝা যায়, সেরকম কিছু করতে হবে। আর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই বাংলা বলা হয় এবং বাংলা লেখা হয়, কিন্তু এইখানের বুদ্ধিজীবীরা এখন আর বাংলা লিখতে আগ্রহী নন। এটা হচ্ছে একটা বিরোধ, খারাপ জিনিস। ধরেন বিখ্যাত নোবেল প্রাইজ বিজেতা অমর্ত্য সেন, আমি তার বই পড়লাম, তিনি জীবনযাত্রা অর্থনীতি বলে একটা বই লিখেছেন, 1991-তে তার বই আমি পড়ি, নোবেল প্রাইজ তথাকথিত পাওয়ার আগে। দেখলেন যে ওই বাংলা পড়ে কিছু বোঝা যায় না, অথচ উনি ইংরেজি অত্যন্ত ভালো গদ্য লেখেন। আমি বলবো অমর্ত্য সেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোজ রাইটার্স ইন ইংলিশ টুডে। নিউ ইয়র্ক রিভিউ বুকসে তার লেখা রেগুলারলি ছাপা হয়, কিন্তু তিনি যে বাংলা লেখেন সেটা আমি বুঝতে পারি না, আমি হলপ করেই বলছি এত বাজে বাংলা। কিন্তু সেটাকেও আনন্দবাজার পত্রিকা বিজ্ঞাপন দিয়ে বলছি এরকম বাংলা আর হয় না। মানে বাংলা ভাষার ভিতরে যে একটা রক্তপাত ঘটে গেছে, অশ্লীল ভাবে বাংলা লেখা হচ্ছে, এটা দুর্ভাগ্যবশত। এটা হিন্দি ভাষার দিকে তাকালেই বোঝা যায়। হিন্দুস্তানি ভাষা যেটা বলতো তার যে মোলায়েম রূপ ছিল, এখন তো কথা বলে শুধু সংস্কৃত আর বাংলা শব্দ দিয়ে হিন্দি বলে, ব্যাকরণটা উর্দুর আর সবগুলো ভিতরে সংস্কৃত শব্দ। এইটা একটা অত্যন্ত বড় জিনিস, আজকে আলোচনা করা যাবে না। আমি মনে করি আপনারা বাংলা ভাষার যে কথিত রূপটাকে জীবিত যদি রাখতে পারেন, ছেলে মেয়েদের মধ্যে যদি অন্তত তাদের পিতৃপুরুষের মাতৃপুরুষের ঐতিহ্যটা বজায় রাখতে পারেন, ভালো। আমি একটা কথা দিয়ে শেষ করি, ভাষা যে চিন্তাকে গঠিত করে সেটা আমি বলেছিলাম, কিন্তু কোনো উদাহরণ দেই নাই, আমাকে ভুল বুঝছেন। যেমন ধরেন আমরা বলি মাতৃভূমি, আমরা বলি মাতৃভাষা। আজকাল দেখেন ইংরেজি ভাষা বদলে যাচ্ছে। আমরা ছোটবেলায় পড়েছি মাদার টাং, এখন দেখেন কি বলছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মানে টাং কথাটার জায়গায় ল্যাঙ্গুয়েজ বসাচ্ছে। টাং মানেও কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি, আরবিতে লিসান বলে। এই যে ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ কথাটা মানে অ্যাকচুয়ালি জিব্বাই, বাংলা ভাষা মানেও জিব্বাই। কিন্তু মাদার টাং না বলে ইংরেজি যেমন মাদার ল্যাঙ্গুয়েজ বলছি আমরা, আমার কেমন যেন একটু স্থূল স্থূল লাগে। তো ইংরেজরা, জার্মানরা কি বলে ফাদারল্যান্ড, ফাটারল্যান্ড বলে, আমরা মাতৃভূমি বলি। তাহলে এই পার্থক্যটা কেন? চিন্তা এবং ভাষা। আমাদের দেশকে মায়ের সাথে তুলনা করি, ওরা দেশকে বাপের সাথে তুলনা করে। আপনার ছেলে মেয়েদের কিভাবে শেখাবেন? এখন আপনাকে এটা ঠিক করতে হবে। চিন্তা ভাষা ছাড়া গঠন করা যায় না। আমরা ইংরেজির মাধ্যমে তাদের অনেক ইনফরমেশন দিতে পারবো, অনেক ইংরেজিতে কবিতাও লিখবেন। আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে যে এখন ইংলিশ মিডিয়াম শিক্ষার প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে, তাতে দেখেন যে অনেকে ইংরেজিতে গল্পও লিখছে। কিন্তু সারা ব্রিটিশ আমলে 190 বছর ইংরেজরা বাংলাদেশ শাসন করেছে। প্রথম দিকে মধুসূদন এবং আমরা বঙ্কিমের গল্প জানি, তারা ইংরেজিতে লিখতে চেয়েছিলেন, ফিরে এসছেন। বাংলাদেশ যদি বাঁচে, বাংলা ভাষা যদি বাঁচে, হয়তো ভবিষ্যতে বাংলাদেশের সাহিত্যিকরাও বাঁচবে। কিন্তু যদি মনে করেন যে এখন গোটা ভাষা বদলায় ফেলাবেন, আমেরিকান ফার্স্ট নেশনদের যেমন ঘ্যাটুর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, রিজার্ভেশনে ঢুকিয়ে দিয়ে এখন কানাডা যেমন ইংরেজি আর ফরাসি চালু করেছেন, তো বাংলাদেশের লোকেরাও যদি সেরকম মনে করে কি এটাকে বলে সেলফ কলোনাইজেশন, আমরাও ইংরেজি এবং ফরাসি গ্রহণ করব, কারণ এগুলি বিশ্ব ভাষা, এটা বলে সুবিধা হবে। সেই দিকেই যাচ্ছে আমাদের মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বিন্দু মাত্র দেশপ্রেম নাই। এটা এত স্বার্থপর, এটা জঘন্য। এটা হচ্ছে কি গোলায় খই খাওয়ার জন্য গোলায় আগুন দিতে পারে। এখন গোলায় আমাদের দেশ কিন্তু জ্বলছে। নাহলে কি লজ্জার কথা, প্রধানমন্ত্রী কেমন করে বলেন যে আপনারা কি দয়া করে একটু অনুবাদ করতে পারেন না কেসের ডকেট গুলো বাংলাতেও? তিনি বলছেন না যে আপনি বাংলা রায় দিয়ে ইংরেজিতে অনুবাদ করেন, তিনি বলছেন ইংরেজিতে রায় দিয়ে বাংলা অনুবাদ, কারণ আসামেরা বুঝবে। কিন্তু রাষ্ট্রভাষা কোথায় গেল? আমি বলছি কি এইটা কিন্তু আমি কোনো ব্যক্তি হিসেবে কোনো দলকে সমালোচনা করছি না, এটা আমি সমগ্র শ্রেণীকে বলছি। বাংলাদেশের সংবিধানে সমস্ত শব্দ আছে, আপনি দেখবেন ধর্ম, বর্ণ, লিঙ্গ জায়গা লিখছে, নারী পুরুষ ভেদ এবং জাতি নির্বিশেষে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে, একই ভোটার তালিকা হবে। বাংলাদেশের সংবিধানে যে শব্দটি নেই, শহীদুল মিন্টু ভাই আপনার অবগতির জন্য বলছি, যেহেতু আপনি একজন সম্পাদক, যে জিজ্ঞেস করেন বাংলাদেশের সংবিধানে শ্রেণী কথাটা আছে কিনা। বাংলাদেশ যে রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি, বলছে এটা বাঙালি রাষ্ট্র। আসলে বাঙালি রাষ্ট্র হলে তো ভালোই হতো, এটা হচ্ছে একটা শ্রেণী রাষ্ট্র। বলতে পারেন উচ্চ শ্রেণীর রাষ্ট্র বা মধ্য শ্রেণীর রাষ্ট্র। 1930-31 সনে মহাত্মা গান্ধী যখন বিলেতে গিয়েছিলেন, তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন একটা মজার প্রশ্ন, বলে মিস্টার গান্ধী, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন? গান্ধীজি একটু ঘাট গড়িয়ে, তিনি তো আদা ফকির, ন্যাংটা ফকির ছিলেন, একটা ধুতি পরতেন হাফ,
তাকে তো উইনস্টন চার্চিল বলছিলেন হাফ নেকেড ফকির। তো ফকির ঘুরে বলে কি, হোয়াট ডিড ইউ সে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন? বলে ইয়েস। বলে দ্যাট উড বি এ গুড আইডিয়া। ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলে কিছু আছে কিনা, অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশন থেকে আলাদা একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে কল্পনা করছেন আপনারা, থাকলে তো ভালোই হতো। কিন্তু আপনি তো ওয়েস্টার্ন একটা বারবারিজম চালু করেছেন। আপনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড চালিয়েছেন, আপনি লোকজনকে পিটাচ্ছেন, এবং সেই সময় দেখা গেছে লালা লাজপত রায়কে পিটিয়ে হত্যা করেছে ব্রিটিশ পুলিশ, পাঞ্জাবের নেতা, গান্ধীজির আগের দিনের নেতা। এবং ভগৎ সিং এর কথা বাদ দিলাম, বহু লোককে তো ফাঁসিতে ঝুলিয়েছে। সে বলছে কি এইটাকে আপনি সিভিলাইজেশন বলেন? আমি এখন বাংলাদেশে বলে যে আমাদের এটাকে যে বাঙালি রাষ্ট্র বলছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে বাঙালির রাষ্ট্র হলে তো ভালোই হতো, দ্যাট উড বি এ গুড আইডিয়া। কিন্তু একটা করছেন শ্রেণী রাষ্ট্র। আমি বলছি তাহলে আমরা এখন কি করে বলেছি উই আর হলিয়ার দেন দ্য ক্যানাডিয়ানস অর দ্য আমেরিকানস? এই যে অনেক বড় বড় কথা চলে আসে, শিশুদের অনুষ্ঠানে এটা বলা বোধহয় ঠিক হচ্ছে না। নূপুর চৌধুরী ক্ষমা করে আসে। না 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 না, অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনতে হয় মন্ত্রমুগ্ধের মতো, যে কারণে থামাতে ইচ্ছা করে না। ডক্টর আবুল হোসেনের কাছেও যাব, যেহেতু সরকারি উদ্যোগের প্রসঙ্গ বারবার এসেছে। তবে ডক্টর সলিমুল্লাহ খান, আমি ব্যক্তি পর্যায় থেকে আমার আবেগের কথা যদি বলি, আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের দেশের প্রতি, বাংলা ভাষার প্রতি অনেক আবেগ ভালোবাসা থেকে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। সে কারণে আমি অন্তত পক্ষে আশাবাদী যে আমাদের যে এই আবেগ ভালোবাসা যতদিন থাকবে, আমরা 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করে এরপরে এই ভলেন্টারি ওয়ার্ক যতদিন করব, ততদিন এই ভাষাটি কিন্তু বেঁচে থাকবে। যে কারণে বাংলা পত্রিকা বলি, টেলিভিশন বলি, বাংলা ভাষায় সেটি টরন্টোতেও বাড়ছে, নিউ ইয়র্কেও বাড়ছে। আমি বলবো না, এক মিনিট বলি আপা, আমার কথাটা হচ্ছে, আমি শেষ করি। স্কুল কেন করছেন? আমি যে একজন লোকের নাম করলাম, মহান লোক রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নাম না নিয়ে পারছি না। আরেকজন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এরা কেউ কিন্তু প্রাইমারি স্কুল পাশ করেন নাই। আবুল কালাম আজাদ কোনো মাদ্রাসায় পড়েন নাই। একটা গুজব আছে যে তিনি আল আজহারে গিয়েছিলেন, সেটা বেড়াতে গেছিলেন, পড়তে নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে গিয়েছিলেন আইন পড়ার জন্য, কিন্তু কিছু পাশ না করে চলে আসছেন। প্রাইমারি স্কুলে 4 বছর উনি পড়েন নাই। কিন্তু তার শিক্ষা আমাদের সকলের চেয়ে কি ভালো নয়? ক্রিয়েটিভিটির কথা নয় শুধু, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো বক্তৃতা, যে কোনো প্রবন্ধ, যে কোনো চিরকুট এখন নমস্য। তাহলে স্কুল অপরিহার্য নয়, কারণ তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে। বাড়িতে পড়াশোনাটা ছিল, প্রাইভেট মাস্টার পড়িয়েছেন। একই ছিল মৌলানা খায়রুদ্দিন, ছিলেন আবুল কালাম আজাদের নাম হচ্ছে মহিউদ্দিনের বাবা, সেই জন্য লেখাপড়া হয়েছে। আমাদের যেখানে এটা সম্ভব নয়, এই জন্যই আমাদের টরন্টো বাংলা স্কুল দরকার। প্রত্যেক মা বাপের একলা যদি সাধ্য হতো যে আমি এই বাচ্চাকে, যে বাচ্চাদের সুন্দর গান গাইলো এই গোমেজ এবং অন্যান্য যে বাচ্চারা, আফ্রিদি, খুব মজা লাগলো, এইটা আমরা যদি একলা পারতাম, তাহলে আমার স্কুল করতে হতো না। স্কুলের মানেটাই হচ্ছে, স্কুল কথাটা জানেন যে এটা ল্যাটিন কথা, যেখান থেকে স্কলার কথাটা বেরিয়েছে। স্কুলে যে যায় সেই স্কলার, স্কলার থেকে তো স্কলার কথা তৈরি হয়েছে। এখন আমরা 10 জনে মিলে সেই শিক্ষা দেব যেটা রবীন্দ্রনাথকে তার বাবা একলা দিতে পেরেছিলেন। কিন্তু জমিদার ছিলেন, আমরা তো জমিদার নই। আবুল কালাম আজাদের বাবা ছিলেন বড় মহাপণ্ডিত, যে মানে মক্কায় গিয়ে তিনি বিয়ে করেছেন, তিনি মক্কার বিয়ে করেছেন আরেকজন সুফির মেয়েকে। আমরা তো সকলে তো ভাগ্যবান নই। আবুল কালাম আজাদ উর্দুর চেয়ে আরবি ভালো বলতেন, আমি তো পারবো না। এই যে অনেকের একটা ধারণা, এটাই শেষ কথা বলি, শিশুরা একাধিক ভাষা শিখতে পারে কিনা। যদি আপনি যেটাকে বাইলিঙ্গুয়াল বলে, তার 2টো ভাষা শিখতে পারে, 2টো ভাষা বলে 3টেও শিখতে পারে। এখন তার উপরে কতটা চাপ হবে? আপনাদের একটা জিনিস কানাডায় অবশ্য ধরে নিতে হবে, বাচ্চারা ইংরেজিতেই কথা বলবে, ইংরেজিতেই স্কুলে যাবে, কিন্তু তার অতিরিক্ত বাংলা শেখাটা তাদের জন্য কি একটা সম্পদ হবে না একটা বোঝা হবে? এটা হচ্ছে আসল কথা। উপযুক্তভাবে দিতে পারলে। আমার এক বন্ধু ছিলেন সদরুল্লাহ হাসান খান, মারা গেছেন, তার কথা বলে, নিউ ইয়র্কে একসাথে পড়াতাম আমরা। উনি বলতেন যে কি হলো, হোয়াট ইজ গার্বেজ? এটা কেক বইয়ের প্লেটের উপর নিয়ে বলে কি, এটা কি এখন কেকটা? বলে এটা খাদ্য। ধূপ করে মাটিতে ফেলে বলে কি, নাও ইট ইজ গার্বেজ। The right thing in the wrong place becomes a garbage. কাজে এখন বাংলা নিয়ে আপনারা কি করবেন সেটা আপনারাই বুঝতে পারেন। আমি মনে করি আমাদের শিশুদের যদি আপনারা ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত করেন কানাডায়, সেটা হবে মহাপাপ, বিকজ দ্য আদার স্পিক্স ইংলিশ। কিন্তু আপনি নিজের ভাষা বাদ দেবেন, এটা বোধহয় মহা না হোক, এটা একটা ছোট পাপ।